লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব তরলের চাপ এবং ঘাত, প্রেশার অ্যান্ড থ্রাস্ট অফ লিকুইড। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে তরলের চাপ এবং ঘাত, প্রেশার অ্যান্ড থ্রাস্ট অফ লিকুইড। দেখে নেওয়া হবে তরলের চাপ কী, তরলের ঘাত কী, তরলের চাপ কিভাবে নির্ণয় করা যাবে, তরলের ঘাত কিভাবে নির্ণয় করা যাবে, তরলের চাপের একক মাত্রা, ঘাতের একক মাত্রা ইত্যাদি আলোচনা করা হবে। তাহলে আমরা এখন ক্লাসে আসি। প্রথমে আলোচনা করা হবে প্রবাহী, ফ্লুইড। প্রবাহী কী? তরল এবং গ্যাসীয় পদার্থ প্রবাহিত হতে পারে, অর্থাৎ এরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে সক্ষম। যেসব পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে তাদের প্রবাহী বলে। প্রবাহীকে কোনো পাত্রে রাখলে ওই প্রবাহী সংলগ্ন পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে। তরল পদার্থের ক্ষেত্রে তরলের ওজনের জন্য পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় অণুগুলি ব্রাউনীয় গতির জন্য চাপ প্রয়োগ করে। তাহলে প্রবাহী কাকে বলা হবে? আমরা জানি তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে, তাই এগুলিকে প্রবাহী বলা হবে। অর্থাৎ যে সমস্ত পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারবে তাদেরকে প্রবাহী বলবো। আর প্রবাহীকে যদি আমরা কোনো পাত্রের মধ্যে রাখি, প্রবাহী ওই পাত্র সংলগ্ন দেওয়ালের উপর চাপ প্রয়োগ করবে। তরল পদার্থের ক্ষেত্রে চাপ প্রযুক্ত হবে তরলের ওজনের জন্য, অর্থাৎ তরলের ওজনের জন্যে তরল ওই পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করবে এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় অণুগুলোর ব্রাউনীয় গতির জন্য চাপ প্রয়োগ করবে। তাহলে আমরা কোনো প্রবাহীকে কোনো আবদ্ধ পাত্রে রাখলে তাহলে ওই পাত্রের দেয়ালে প্রবাহী চাপ প্রয়োগ করবে। চাপের সংজ্ঞা, ডেফিনেশন অফ প্রেশার। চাপ কাকে বলে? প্রবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে প্রবাহীর চাপ বলতে বুঝি যে ওই বিন্দুকে অন্তর্গত করে একক ক্ষেত্রফল কল্পনা করলে ওই ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রবাহীর দ্বারা প্রযুক্ত বল। অর্থাৎ আমরা তরলের অভ্যন্তরে যদি একটি বিন্দু নিই, ওই বিন্দুতে তরলের চাপ বলতে আমরা বুঝবো, তরল বা গ্যাসীয় পদার্থ হতে পারে, তাহলে ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলতে আমরা বুঝবো ওই বিন্দুকে অন্তর্গত করে আমরা যদি একটি একক ক্ষেত্রফল কল্পনা করি তাহলে ওই ক্ষেত্রফলের উপর উক্ত প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করবে সেটি হবে ওই বিন্দুতে প্রবাহীর চাপ। তাহলে প্রবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে প্রবাহীর চাপ বলতে আমরা বুঝি ওই বিন্দুকে অন্তর্গত করে একক ক্ষেত্রফল কল্পনা করলে ওই ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রবাহীর দ্বারা প্রযুক্ত বল। বায়ুমণ্ডলের চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেশার। বায়ুমণ্ডলের চাপ কাকে বলে আমরা একটু জানব। কোনো বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ বলতে আমরা বুঝি ওই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফল কল্পনা করলে ওই ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল লম্বভাবে যে বল প্রয়োগ করে। বায়ুমণ্ডলের চাপ বলতে আমরা বুঝব যে স্থানে বায়ুমণ্ডল আছে সেখানে যদি আমরা একটি বিন্দু কল্পনা করি এবং ওই বিন্দুর চারিদিকে যদি একটি অনুভূমিক তল কল্পনা করি, একক ক্ষেত্রফলের তল যদি কল্পনা করি, তাহলে একক ক্ষেত্রফলের তলের উপর ওই বায়ুমণ্ডল তার ওজনের জন্যে যে বল প্রয়োগ করবে সেটাই হবে বায়ুমণ্ডলের চাপ। তরলের চাপ, প্রেশার অফ এ লিকুইড। এবার তরলের চাপ কত হবে সেটা আমরা একটু গাণিতিকভাবে দেখব। কোনো ক্ষেত্রফলের উপর তরল মোট যে বল প্রয়োগ করে তাকে উক্ত ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে তরলের চাপ পাওয়া যায়। মনে করা যাক কোনো পাত্রে তরল রাখা আছে, ওই পাত্রের কোনো একটি দেয়ালের উপর ওই তরল লম্বভাবে বল প্রয়োগ করছে, তাহলে একটু যদি নির্দিষ্ট ক্ষেত্রফলের দেওয়ালের কথা আমরা কল্পনা করি তাহলে সেই দেওয়ালে মোট যে বল প্রযুক্ত হবে সেই বলটাকে উক্ত ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে তরলের চাপ পাওয়া যায়। অর্থাৎ চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে চাপ পাওয়া যায়। পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। অর্থাৎ এ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো দেয়ালের উপর তরল যদি লম্বভাবে এফ বল প্রয়োগ করে তাহলে ওই তলের উপর প্রযুক্ত চাপ হবে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, অর্থাৎ চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল।
চাপের কোনো নির্দিষ্ট দিক না থাকার জন্য চাপ একটি স্কেলার রাশি। আমরা জানি চাপের কোনো নির্দিষ্ট দিক নেই। আমরা কোনো প্রবাহীর অভ্যন্তরে যদি একটি বিন্দুর কথা কল্পনা করি তাহলে দেখব ওই বিন্দুর চারিদিকে অর্থাৎ উপরের দিকে, নিচের দিকে, পাশের দিকে, সব দিকে এটির উপর চাপ প্রযুক্ত হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে চাপের কোনো নির্দিষ্ট দিক নেই, তাই চাপ একটি স্কেলার রাশি। চাপের একক ইউনিটস অফ প্রেসার। চাপের একক কী? সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন পার বর্গ সেন্টিমিটার। আমরা দেখলাম চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক হবে বলের একক বাই ক্ষেত্রফলের একক। এখানে সিজিএস পদ্ধতিতে চাপের একক তাই লেখা হয়েছে বলের একক ডাইন বাই ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন বাই বর্গ সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার বর্গমিটার বা এটাকে পাস্কাল বলে। তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক অর্থাৎ বলের একক বাই ক্ষেত্রফলের একক। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক বর্গমিটার, তাই এসআই পদ্ধতিতে চাপের একক হবে নিউটন পার বর্গমিটার বা পাস্কেল। চাপের মাত্রা ডাইমেনশন অফ প্রেসার। এবার দেখা হবে চাপের মাত্রা কি। চাপের মাত্রা ইজ ইকুয়াল টু বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। আমরা এইমাত্র জানলাম চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, তাহলে চাপের মাত্রা হবে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। আমরা জানি বলের মাত্রা mL/T ইনভার্স 2, এটা হচ্ছে বলের মাত্রা। তার নিচে যদি আমরা ক্ষেত্রফলের মাত্রা অর্থাৎ L² লিখি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে চাপের মাত্রা হবে mL ইনভার্স T ইনভার্স 2। তাহলে mL/T ইনভার্স 2কে L² দিয়ে ভাগ করলে পাওয়া যাবে mL ইনভার্স T ইনভার্স 2। এটি হলো চাপের মাত্রা। এবার আমরা দেখব তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা কি হবে। তরলের অভ্যন্তরে যদি একটা বিন্দু আমরা কল্পনা করি তাহলে ওই বিন্দুতে চাপের রাশিমালা কি হবে সেটা আমরা একটু দেখব। আমরা দেখিয়েছি চিত্রে একটি পাত্র, তাতে কিছুটা তরল আছে। ওই তরলের অভ্যন্তরে একটি বিন্দু পি এর কথা আমরা কল্পনা করেছি। ধরে নিলাম এই পি বিন্দুকে অন্তর্গত করে একটি ক্ষেত্রফল এ আমরা কল্পনা করেছি, যে তলটি অনুভূমিক আছে। তরলের অনুভূমিকভাবে পি বিন্দুতে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল কল্পনা করা হলো। তাহলে এই পি বিন্দুতে চাপের পরিমাণ কত হবে সেটা আমরা গণনা করব। ধরে নিলাম এই পি বিন্দুটি তরলের এইচ গভীরতায় অবস্থিত। এখানে দেখানো হয়েছে তরলের উপরিতল থেকে পি বিন্দুর গভীরতা হচ্ছে এইচ, এবং যে তরলের মধ্যে আমরা গণনা করতে যাচ্ছি সেই তরলটির ঘনত্ব হচ্ছে রো। ঘনত্ব একক আয়তনের ভর, সেটা হচ্ছে ঘনত্ব। তাহলে পি বিন্দুটি এইচ গভীরতায় অবস্থিত এবং এই তরলের ঘনত্ব হলো রো, এবং যে স্থানে পরীক্ষাটি করা হচ্ছে সেই স্থানের পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ ইজ ইকুয়াল টু জি। তাহলে এখন আমরা পি বিন্দুতে চাপের পরিমাণ নির্ণয় করব। পি বিন্দুতে চাপ কত হবে না, এই এ ক্ষেত্রফলের উপর তরল তার ওজনের জন্য একটি বল প্রয়োগ করবে। তাহলে এ তলের উপর তরল তার ওজনের জন্যে লম্বভাবে যে বল প্রয়োগ করবে সেটা লেখা হয়েছে পি বিন্দুতে চাপ ইজ ইকুয়াল টু এ তলের উপর প্রযুক্ত বল। এখানে প্রযুক্ত বল কি হবে না, তরল তার ওজনের জন্য যে বল প্রয়োগ করবে। তাহলে তরল তার ওজন কত হবে mg। তাহলে এ ক্ষেত্রফলের উপর তরলের ওজন বাই এর ক্ষেত্রফল। তাহলে এ ক্ষেত্রফলের উপর তরল তার ওজনের জন্যে লম্বভাবে মোট যে বল প্রয়োগ করবে তাকে এই ক্ষেত্রফল এ দিয়ে ভাগ করলে আমরা চাপের মান পেয়ে যাব। তাহলে এ ক্ষেত্রফলের উপর তরলের ওজন mg ধরে নেওয়া হয়েছে বাই এ। হোয়াট ইজ এম? ভর। তরলের ভর কত হবে না, আমরা এই যে সিলিন্ডারটা কল্পনা করেছি এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং এইচ উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, জলস্তম্ভের কথা চিন্তা করেছি তো। তাহলে এই তরলস্তম্ভের ওজন কত হবে, তরলস্তম্ভের আয়তন এ ইন্টু এইচ। তাহলে একে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে এইচ দিয়ে গুণ করলে তরলস্তম্ভের আয়তন আমরা পেয়ে যাব। আমি এর জায়গায় বসানো হয়েছে এ এইচ, এটা হলো তরলস্তম্ভের আয়তন, তাকে রো দিয়ে গুণ করেছে ঘনত্ব দিয়ে, তাহলে এটা ভর পাওয়া গেল। আমরা জানি ভর ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব, তাই এখানে লেখা হয়েছে এ এইচ রো জি বাই এ তলের ক্ষেত্রফল হচ্ছে এ ইজ ইকুয়াল টু এটা যদি আমরা
বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে এইচ রো জি, অর্থাৎ তরলের পরিতল থেকে এইচ গভীরতায় যদি কোনো একটি বিন্দু কথা কল্পনা করি তাহলে সেই বিন্দুতে চাপের রাশিমালা হবে এইচ রো জি, যেখানে এইচ হবে ওই বিন্দুটির গভীরতা, রো হবে ওই তরলের ঘনত্ব এবং জি হবে ওই স্থানের পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ পি বিন্দুতে চাপের পরিমাণ হবে এইচ রো জি। তরলের চাপ, প্রেসার অফ লিকুইড। এখন আমরা দেখব তরলের মধ্যে যদি দুটি ভিন্ন বিন্দু নিই তাহলে ওই বিন্দু দুটোর মধ্যে তরলের চাপের পার্থক্য কী হবে। আমরা একটি তরলকে দেখিয়েছি, ওই তরলের অভ্যন্তরে একই উল্লম্ব রেখায় দুটি বিন্দুর কথা কল্পনা করেছি। মনে করলাম একই উল্লম্ব রেখায় একটি বিন্দু এক্স এবং একটি বিন্দু ওয়াই, এই দুটি বিন্দুর কথা আমরা কল্পনা করেছি। এখন আমরা গণনা করব এই এক্স বিন্দু এবং ওয়াই বিন্দুর মধ্যে চাপের পার্থক্য কত। প্রথমে এই বিন্দুগুলোকে অন্তর্গত করে একটি ক্ষেত্রফল, মনে করলাম এ ক্ষেত্রফল কল্পনা করা হলো। উপরের বিন্দুটাকে অন্তর্গত করে এ ক্ষেত্রফল কল্পনা করা হয়েছে, নিচের বিন্দুটাকে অন্তর্গত করে এখানেও এ ক্ষেত্রফল কল্পনা করা হয়েছে। তাহলে আমরা যদি এটাকে এইভাবে আঁকি আমরা একটা তরল স্তম্ভ পাবো। তাহলে একটি তরল স্তম্ভ পেলাম যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ এবং যার উচ্চতা হলো এইচ। মনে করলাম এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে এইচ। তাহলে তরল স্তম্ভের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং উচ্চতা হলো এইচ। আরও ধরে নেওয়া হলো এই যে তরলস্তম্ভ তার উপরের তলে চাপের পরিমাণ P1 এবং নিচের তলে চাপের পরিমাণ P2। আবার বলি, উপরের তলে চাপের পরিমাণ P1 এবং নিচের তলে চাপের পরিমাণ P2। এখন দেখা যায় উপরের তলে একটি বল প্রযুক্ত হবে, সেটি হবে নিম্নমুখী। উপরের তলে যে বলটি প্রযুক্ত হবে F1 সেটি হবে নিম্নমুখী এবং নিচের তলে আরেকটি বল প্রযুক্ত হবে F2 যেটি হবে ঊর্ধ্বমুখী। তাহলে দেখা যাক উপরের তলে লম্বভাবে মোট প্রযুক্ত বল কত। প্রযুক্ত বল ইজুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল। ধরে নিয়েছি উপরের তলে চাপ হচ্ছে P1, ক্ষেত্রফল হচ্ছে এ। ধরা হয়েছে উপরের তলে নিম্নমুখী বল F1, F1-এর মান হবে চাপ হচ্ছে P1 ইন্টু ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে উপরের তলে নিম্নমুখী বল হলো P1 ইন্টু এ, এটি লম্বভাবে প্রযুক্ত বল। এখন দেখে নিই নিচের তলে প্রযুক্ত বল কত হবে। নিচের তলে প্রযুক্ত বল ধরে নেওয়া হয়েছে F2, সেটি হবে চাপ ইন্টু ক্ষেত্রফল। চাপ হচ্ছে P2, ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে F2 ইজ ইকুয়াল টু P2A। তাহলে আমরা পেলাম F1 ইজ ইকুয়াল টু P1A এবং F2 ইজ ইকুয়াল টু P2A। এখন আমরা দেখব F1 ইজ লেস দ্যান F2। এখানে F2টা বড়, F1টা ছোট। কেন না, যেহেতু এই F2 বল এই বিন্দুটি ওয়াই বিন্দুটি বেশি গভীরতায় আছে, তাহলে এখানে চাপের পরিমাণ বেশি হবে, অর্থাৎ এই তলে প্রযুক্ত বলের পরিমাণ বেশি হবে, তাই F2 হবে বেশি এবং F1 হবে কম। তাহলে এখানে আমরা লিখেছি F2 ইজ গ্রেটার দ্যান F1, অর্থাৎ P2A বেশি এবং P1A হচ্ছে কম। তাহলে আমরা দেখলাম এই যে সিলিন্ডারটার ওপর একটি বল প্রযুক্ত হচ্ছে নিম্নমুখী, নিচে একটি বল প্রযুক্ত হচ্ছে যেটি হচ্ছে ঊর্ধ্বমুখী। কিন্তু দেখা যাচ্ছে F2টা বড় এবং F1টা ছোট। তাহলে এই দুটো বলের মধ্যে পার্থক্য থাকছে, কিন্তু তা সত্ত্বেও এখানে যে জলস্তম্ভটা এটা স্থির অবস্থায় আছে, অর্থাৎ সাম্য অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারবো এই F2 মাইনাস F1 যেটা হবে সেটি হবে এই তরলস্তম্ভের ওজন। F2 মাইনাস F1 যদি এই তরলস্তম্ভের ওজন mgর সঙ্গে সমান হয় তাহলে এই তরলস্তম্ভটি সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা ক্যালকুলেশন করেছি F2 মাইনাস F1 ইজ ইকুয়াল টু P2A মাইনাস P1A, P2A মাইনাস P1A ইজ ইকুয়াল টু A কমন নিলে P2 মাইনাস P1। তাহলে আমরা বলতে পারি A P2 মাইনাস P1 ইজ ইকুয়াল টু mg, অর্থাৎ F2 মাইনাস F1 mgর সাথে সমান হবে। তাহলে mg কি, হোয়াট ইজ m হচ্ছে এই যে তরলস্তম্ভের কথা চিন্তা করেছি এর আয়তন ইন্টু ঘনত্ব। এর আয়তন কি হবে, এর ক্ষেত্রফল হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে হচ্ছে AH, এটা হলো তরলস্তম্ভের আয়তন। তাকে
ঘনত্ব দিয়ে গুণ করলে এটা পেয়ে গেলাম তরল স্তম্ভের ভর। তাহলে আমরা পেলাম A ইন্টু P2 মাইনাস P1 ইজিক্যাল টু AH রো জি। এখন আমরা যদি এই দুটো একে দুদিক থেকে বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব P2 মাইনাস P1 ইজিক্যাল টু H রো জি। তাহলে এখানে যে দুটি বিন্দুর কথা আমরা কল্পনা করেছিলাম বিভিন্ন গভীরতায়, এই দুটো বিভিন্ন গভীরতা বিশিষ্ট বিন্দুর মধ্যে চাপের পার্থক্য হচ্ছে H রো জি। আমরা যদি ধরে নিই এই যে তরল স্তম্ভের কথা চিন্তা করেছি, এই তরল স্তম্ভের উপরে যে এক্স বিন্দু নিয়েছি সেই এক্স বিন্দুটা তরলের উপরিতলে অবস্থিত, তাহলে চাপ সমান 0। তাহলে এক্ষেত্রে আমরা P1 সমান 0 লিখব, অর্থাৎ এক্স বিন্দু যদি তরলের উপরিতলে অবস্থিত হয় তাহলে P1 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে P1 যদি 0 বসাই তাহলে P2 ইজ ইকুয়াল টু H রো জি। তাহলে P1 যদি 0 হয় P2 ইজ ইকুয়াল টু H রো জি, অর্থাৎ এক্ষেত্রে আমরা H গভীরতায় যে চাপের পরিমাণ পেলাম সেটা H রো জি। এটা আগের যে ক্যালকুলেশন আমরা করেছি সেখানে দেখেছি তরলের উপরিতল থেকে H গভীরতায় চাপের পরিমাণ হয় H রো জি। ঘাতের সংজ্ঞা, ডেফিনেশন অফ থ্রাস্ট। ঘাত কাকে বলে? তাহলে কোনো প্রবাহীর ঘাত কাকে বলে? কোনো প্রবাহী সংলগ্ন তলের উপর প্রবাহী লম্বভাবে মোট যে বল প্রয়োগ করে তাকে ঘাত বলা হয়। তাহলে একটি আবদ্ধ পাত্রে প্রবাহীকে রাখা হয়েছে, তাহলে ওই আবদ্ধ পাত্রের কোনো একটি দেওয়ালে কোনো একটি ক্ষেত্রফলে ওই প্রবাহী মোট লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ঘাত বলা হয়, অর্থাৎ ঘাত একটি বল। ঘাত একটি বল, তাই এটি একটি ভেক্টর রাশি। আমরা জানি বলের নির্দিষ্ট মান আছে এবং নির্দিষ্ট দিক আছে, তাই বল একটি ভেক্টর রাশি। ঘাতের একক, ইউনিটস অফ থ্রাস্ট। ঘাতের একক কী হবে আমরা একটু দেখব। যেহেতু ঘাত একটি বল, আমরা আগেই বললাম ঘাত একটি বল, তাহলে ঘাতের একক হবে বলের একক। সিজিএস পদ্ধতিতে ঘাতের একক ডাইন, সিজিএস পদ্ধতিতে বলের একক যেহেতু ডাইন, তাহলে সিজিএস পদ্ধতিতে ঘাতের এককও ডাইন হবে। এসআই পদ্ধতিতে ঘাতের একক নিউটন, তাহলে এসআই পদ্ধতিতে যেহেতু বলের একক নিউটন, তাই এসআই পদ্ধতিতে ঘাতের এককও নিউটন হবে। এরপরে ফাইনালি আসবে ঘাতের মাত্রা, ডাইমেনশন অফ থ্রাস্ট। আমরা একটু আগে পড়লাম ঘাত একটি বল, তাহলে ঘাতের মাত্রা হবে বলের মাত্রা। বলের মাত্রা আমরা জানি MLT ইনভার্স 2, তাহলে MLT ইনভার্স 2 এটি হলো বলের মাত্রা, সুতরাং এটিই হবে ঘাতের মাত্রা। ঘাতের মাত্রা হবে MLT ইনভার্স 2। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।